আপনাকে যদি কয়েকটা ছবি আর শব্দের মাধ্যমে কোনো এলিয়েনকে আমাদের পৃথিবী সম্পর্কে ধারণা দিতে হয়, তাহলে আপনি কোন কোন জিনিস সিলেক্ট করবেন? পৃথিবী থেকে প্রায় 24.5 বিলিয়ন কিলোমিটার দূরে আছে একটা স্পেসক্রাফট, যার ভিতরে আছে 12 ইঞ্চির একটা গোল্ড প্লেটেড কপার ডিস্ক। এবং এটা কোনো জ্যান্ত ডিস্ক না, এটা মানুষের পাঠানো এলিয়েনদের উদ্দেশ্যে কিছু মেসেজ। কোন এলিয়েন, কোথাকার এলিয়েন সেটা আমরা জানি না। এলিয়েনদের উদ্দেশ্যে কি মেসেজ আছে এই গোল্ডেন ডিস্কে? এলিয়েনরা যদি এটা পেয়েও থাকে তাহলে তারা কিভাবে বুঝবে এই মেসেজ? এবং প্ল্যানেটারি স্লিংশট ব্যবহার করে কিভাবে এই স্পেসক্রাফটকে এত বড় দূরত্বে পাঠানো হইলো, এই সব কিছু নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ স্পেস এক্সপ্লোরেশন, যেখানে আমরা পৃথিবীর বাইরের বিভিন্ন মহাজাগতিক ঘটনা এক্সপ্লোর করি। গেট রেডি ফর অ্যানাদার অসম রাইড। গোল্ডেন রেকর্ড হলো এক ধরনের টাইম ক্যাপসিউল যার উদ্দেশ্য এক্সট্রাটেরেস্ট্রিয়ালদের কাছে পৃথিবীর বার্তা বহন করা। এই মেসেজ ক্যারি করা হয় একটা ফোনোগ্রাফিক রেকর্ডে। এটি একটি 12 ইঞ্চির গোল্ড প্লেটেড কপার ডিস্ক, যাতে রয়েছে বিভিন্ন সাউন্ড আর ইমেজ যেগুলো পৃথিবীতে লাইফের ডাইভার্সিটি আর কালচার বর্ণনা করে। আসুন দেখি আর শুনি কি আছে এই গোল্ডেন রেকর্ডে। গোল্ডেন রেকর্ডে রয়েছে 55টি ভাষায় শুভেচ্ছা বাণী। এটার শুরুটা কিন্তু হয় 6000 বছর আগের সুমার সভ্যতার আক্কাদিয়ান ভাষা দিয়ে, আর শেষটা হয় মডার্ন চাইনিজ ভাষা দিয়ে। এইটাই কিন্তু বাংলা ভাষায় শুভেচ্ছা বাণী আছে। দাঁড়ান আপনাদেরকে শোনাইতেছি। নমস্কার, বিশ্বে শান্তি হোক। Hello from the children of planet Earth. धरती के वासियों की ओर से नमस्कार। এখানে আছে 90 মিনিটের সিলেকশন অফ মিউজিক। পৃথিবীর বিভিন্ন কোণার এথনিক মিউজিক ছাড়াও গোল্ডেন রেকর্ডে রয়েছে ইস্টার্ন আর ওয়েস্টার্ন ক্লাসিক্স। কোনো বাংলা গান না থাকলেও একমাত্র ইন্ডিয়ান গান হিসেবে রয়েছে সুশ্রী ক্রেশার বাই কারকারের জাত কাহা হো। পৃথিবীর বিভিন্ন ধরনের আওয়াজকে একত্র করে 12 মিনিটের একটা মন্টাজ বানানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন আওয়াজ বলতে আমাদের পৃথিবী গ্রহের বিভিন্ন ন্যাচারাল সাউন্ড, মনে করেন পশু পাখির আওয়াজ, বাতাসের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, বিদ্যুৎ চমকানো, হাসির আওয়াজ, এইগুলো সহ আরো অনেক কিছুই আছে। গোল্ডেন রেকর্ডে আরও আছে সিলেক্টেড 115টা ছবি, যার মধ্যে রয়েছে গ্রহ, ডিএনএ স্ট্রাকচার, হিউম্যান অ্যানাটমি, ফুল, পশু পাখি, ইভেন ফ্যামিলি পোর্ট্রেট। নাসার জন্য গোল্ডেন রেকর্ডে কন্টেন্ট সিলেক্ট করে কর্নেল ইউনিভার্সিটির কার্ল সেকেন্ডের নেতৃত্বে একটি কমিটি। গান আর ছবি ছাড়াও গোল্ডেন রেকর্ডে ছিল তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট কার্টার আর ইউএন সেক্রেটারি জেনারেল ওয়ালহেমের প্রিন্টেড মেসেজ। এখন মেসেজ হিসেবে গোল্ডেন রেকর্ড বানানো হলো ঠিক আছে, কিন্তু এলিয়েনরা এটা পড়বে বা চালাবে কিভাবে? ওই পার্টে লাস্টে আসছি, কজ তার আগে এই গোল্ডেন রেকর্ড বহনকারী স্পেসক্রাফটগুলো সম্পর্কে একটু কথা বলা দরকার, যেগুলো খুবই ইন্টারেস্টিং। আমাদের এই গোল্ডেন রেকর্ড 1977 সালে বানানো হয়, বাট এর আরও অনেক আগে থেকে নাসার সায়েন্টিস্টরা একটা প্রোগ্রাম প্ল্যান করছিল, যার আন্ডারে অ্যাস্ট্রোনট বিহীন প্রোব এর আগে মানুষের তৈরি যে কোনো স্পেসক্রাফট থেকে বেশি দূরত্ব অতিক্রম করে আমাদের আউটার সোলার সিস্টেমের প্ল্যানেটগুলো পর্যবেক্ষণ করবে এবং মিশন শেষে ইন্টারস্টেলার স্পেসে তাদের উদ্দেশ্যে পাড়ি দিবে, ক্যারিং আ স্পেশাল মেসেজ। এখন এইরকম ফার্স্ট স্পেসক্রাফট কিন্তু ভয়েজারই ফার্স্ট না। সর্বপ্রথমটার নাম হচ্ছে পায়োনিয়ার 10। যেহেতু এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড, পায়োনিয়ার মিশনটা অনেক আশা নিয়ে লঞ্চ করা হয়েছিল। ডেটটা হচ্ছে 1972 সালের 2রা মার্চ, ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে। অ্যান্ড এই মিশনটা কিন্তু সায়েন্টিস্টদের এক্সপেকটেশনের থেকেও বেশি আউটপুট দিছে। এইটা প্রথম স্পেসক্রাফট যেখানে নাসা প্রথমবারের মতো নিউক্লিয়ার এনার্জি ইউজ করে। অ্যান্ড এইটাই ফার্স্ট স্পেসক্রাফট যেটা অ্যাস্টেরয়েড বেল্টকে ক্রস করে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে ডিরেক্ট অবজার্ভ করে। এটা খুব সফলভাবে বৃহস্পতি গ্রহের চারপাশে যেই চাঁদগুলো আছে, মুন আছে, উপগ্রহ আছে, ওদের ব্যাপারে অনেক অজানা তথ্য দেয়। একইভাবে এটার সিস্টার স্পেসক্রাফট যেটা পায়োনিয়ার 11, যেটা 1973 সালের এপ্রিল মাসে লঞ্চ করা হয়,
বৃহস্পতি গ্রহ ছাড়াও প্রথম স্পেসক্রাফট হিসেবে এটা শনি গ্রহের চারদিকে চক্কর লাগায়। আর এই পায়োনিয়ার 11টা কি করে, শনি গ্রহের চারপাশে ঘুরা এইটার যে উপগ্রহ আছে, অ্যান্ড শনি গ্রহের তো বিশাল বিশাল চাকতি আছে যেগুলাকে আমরা স্যাটার্নের রিং বলি, ওইগুলা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়। ভয়েজার 1 আর 2 এর গোল্ডেন রেকর্ডের মতো এই দুই স্পেসক্রাফটেও গোল্ড প্লেগ দিয়ে দেওয়া হয়, যাতে রয়েছে 14টি নিউট্রন স্টারের সাপেক্ষে আর্থের অবস্থান আর নারী এবং পুরুষ হোমোসেপিয়েন্সের নগ্ন ফিগার, যাতে এই প্লেগের ফিউচার ফাউন্ডার এর অরিজিন, লোকেশন আর আমাদের ব্যাপারে জানতে পারে। দুর্ভাগ্যবশত কোনো এক অজানা কারণে পায়োনিয়ার স্পেসক্রাফটগুলো নিজেদের ট্র্যাজেক্টরি থেকে দূরে সরে যেতে শুরু করে। কি কারণে এমন হলো, বিজ্ঞানীরা অনেকদিন ধরে এটা বের করতে পারেনি এবং এই ব্যাপার ঘিরে রয়েছে অনেক রহস্য, যেটাকে পায়োনিয়ার অ্যানোমালি বলা হয়। এটা কি আসলে কোনো এলিয়েন স্পেসিস পেয়ে তাদের মতো করে ডিকোড করার চেষ্টা করছে, নাকি অন্য কিছু হয়েছে এর সাথে? এই মিস্ট্রি নিয়ে পরে কোনো এক সময় আলোচনা করা যাবে। পায়োনিয়ার 10 এর সাথে শেষ যোগাযোগ হয় 2003 সালের 23 জানুয়ারি, আর পায়োনিয়ার 11 এর সাথে 1995 সালেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এস্টিমেশন অনুযায়ী এরা এখন ইন্টারস্টেলার স্পেসে উদ্দেশ্যবিহীন যাত্রা করছে আমাদের নোটস নিয়ে। পায়োনিয়ার যোগাযোগ বন্ধ করে দিলেও 24.4 বিলিয়ন কিলোমিটার দূরে থেকে ভয়েজার 1 আর 20.3 কিলোমিটার দূর থেকে ভয়েজার 2 এখনও পৃথিবীর সাথে যোগাযোগ করে যাচ্ছে। ভয়েজার স্পেসক্রাফটগুলোই একটা একটা করে ক্যারি করছে আমাদের গোল্ডেন রেকর্ড। আসুন এবার ভয়েজার প্রোগ্রামের ব্যাপারে বিস্তারিত জানি। নাসার এই প্রোগ্রামের আন্ডারে 1977 সালের 20 আগস্ট ভয়েজার 2 আর 5 সেপ্টেম্বর ভয়েজার 1 লঞ্চ করা হয় সেই ফ্লোরিডার কেপ ক্যানাভারাল থেকেই। এই মিশনের প্রাইমারি অবজেক্টিভ ছিল সৌরজগতের বাইরের দিকের গ্রহ এবং এদের উপগ্রহগুলোর ব্যাপারে জানা, এবং সেকেন্ডারি বা আলটিমেট অবজেক্টিভ ছিল আমাদের সোলার সিস্টেমের বাইরের অজ্ঞাত অজানা মহাকাশে পাড়ি দেওয়া, এবং যদি মানুষ ছাড়া উন্নত প্রজাতির কোনো জীব বা এলিয়েন থেকে থাকে তাদের উদ্দেশ্যে বার্তা বহন করা, যেটাকে গোল্ডেন রেকর্ড বলা হচ্ছে। 1977 সালে লঞ্চ করা হইলেও এই প্রোগ্রামটা কিন্তু প্ল্যান করা হয় আরও আগে। দূর দূরান্তে আমাদের সোলার সিস্টেমের বাইরে আসলে কি আছে এইটা সম্পর্কে আমাদের কৌতূহল অনেক পুরাতন, কিন্তু এত দূরে পাড়ি জমানো বেশ কঠিন একটা কাজ। কারণ আপনি যদি স্পেসে ট্রাভেল করতে যান, আপনার জন্য সবচেয়ে বড় দুইটা সমস্যা, নাম্বার 1 ফুয়েল বা জ্বালানি, এবং নাম্বার 2 ভেলোসিটি বা বেগ। সূর্য তো অনেক বড়, সূর্যের যেই মহাকর্ষ বল আছে এইটাও অনেক বেশি, তাই না একদম ধইরা রাখতে চায়। এইটাকে অতিক্রম কইরা আমাদের সোলার সিস্টেমের বাইরে যাওয়ার মতন এত বেশি ভেলোসিটি বা বেগ অর্জন করা মোটেই সহজ কোনো ব্যাপার না। এই সমস্যার সমাধান আসে 1964 সালে, যখন আমেরিকান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার গ্ল্যারি ফ্ল্যান্ডো আবিষ্কার করেন যে 1977 সালে অনেক রেয়ার একটা ব্যাপার হবে, যেটা প্রতি 175 বছরে একবার হয়। সোলার সিস্টেমের আউটার মোস্ট পার্টের 4টা বিশাল গ্রহ, গ্যাস জায়ান্ট জুপিটার, স্যাটার্ন, আইস জায়ান্ট ইউরেনাস আর নেপচুন সূর্যকে ঘিরে কক্ষপথের একদিকে আসবে। সেই জন্য 1977 সালে এই 4 গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্স ইউজ করে গ্র্যাভিটি অ্যাসিস্ট বা প্ল্যানেটারি স্লিংশটের সাহায্যে অনেক ক্যালকুলেশন করে ভয়েজার মহাকাশ যানগুলো যাত্রাপথ নির্ধারিত হয়। এই গ্র্যাভিটি অ্যাসিস্ট নিয়ে ফুল একটা ভিডিও বানানো যেতে পারে, যেটা পরে কোনো এক সময় এক্সপ্লোর করব। অ্যাজ অফ নাও জাস্ট আন্ডারস্ট্যান্ড, এই অ্যাসিস্টেন্স না থাকলে ভয়েজার 1 আর 2 এত কম সময়ে এত বড় দূরত্ব জীবনও পাড়ি দিতে পারত না। ভয়েজার 1 তার মিশন অনুযায়ী জুপিটার অর্থাৎ বৃহস্পতি বা স্যাটার্ন, শনি গ্রহ এই দুইটা গ্রহের পাশ দিয়ে যায়, আর ভয়েজার 2 জুপিটার, স্যাটার্ন সহ ইউরেনাস আর নেপচুনের কাছ দিয়ে যায়, এবং এইসব গ্রহ, এদের বলয়, এদের চাঁদের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আর ছবি পাঠায়, যা সৌরজগতের সম্পর্কে আমাদের আগের পুরানো অনেক ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। ভয়েজার 2 আগে লঞ্চ হইলেও ভয়েজার 1 এর ভেলোসিটি বেশি থাকায় এটি 2012 সালে প্রায় 61,000 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আমাদের সোলার সিস্টেমের বাইরে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে, এবং ভয়েজার 2 2018 সালে প্রায় 59,000 কিলোমিটার পার আওয়ার বেগে ইন্টারস্টেলার স্পেসে চলে যায়। এই মুহূর্তে ভয়েজার 1 থেকে আলোর গতিতে পৃথিবীতে আসতে সময় লাগবে প্রায় 22 ঘন্টা 34 মিনিট। সো এত দূরে ভয়েজারের সাথে আমাদের পৃথিবী থেকে কিভাবে কানেকশনটা ধরে রাখা হয়? এইটা অস্ট্রেলিয়াতে অবস্থিত ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে রেডিও ওয়েভ সিগন্যালের সাহায্যে। ভয়েজার স্পেসক্রাফটগুলোতে ম্যাগনেটোমিটার, কসমিক রে সাবসিস্টেম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা ইত্যাদি 10 রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেগুলো প্লুটোনিয়াম পাওয়ার্ড ব্যাটারি দ্বারা পরিচালিত।
ব্যাটারি সেভ করার জন্য অবশ্যই এর মধ্যে অনেক ইনস্ট্রুমেন্টে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, যেমন ভয়েজার 2 নেপচুন অতিক্রম করার সময় পাওয়ার সেভ করার জন্য এর ক্যামেরা অফ করে দেওয়া হয়। কিন্তু এর আগে এটি হিউম্যান হিস্ট্রিতে সবচেয়ে দূর থেকে পৃথিবীর ছবি তোলে, যেটা ফেমাস পেল ব্লু ডট নামে পরিচিত। বাট আস্তে আস্তে ভয়েজার 1 আর 2 এর সাথেও আমাদের কানেকশন দুর্বল হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে পায়োনিয়ার 10 আর 11 এর মতো এদের সাথেও আমাদের আর সিগন্যাল আদান প্রদান হবে না। তবে আশা করা যায় 2030 সাল পর্যন্ত আমরা মহাকাশে পৃথিবীর দূত ভয়েজারের সাথে কানেক্টেড থাকতে পারবো। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে দেয়া এই লিঙ্কে গেলে আপনি নিজে ভয়েজারের এক্স্যাক্ট লোকেশন, পৃথিবী থেকে এর এক্স্যাক্ট দূরত্ব, কোন কোন মেশিন এখনো অ্যাক্টিভ আছে সহ আরো অনেক কিছুই ইন রিয়েল টাইম দেখতে পারবেন। এখন আপনি মনে করেন গোল্ডেন রেকর্ড বানাইলেন, এইটাকে আপনি অনেক কষ্ট করে মহাকাশে পাঠায়ও দিলেন, ভাগ্য অথবা দুর্ভাগ্যবশত ধইরা নিলাম কোনো মডার্ন অ্যাডভান্সড রেস অফ এলিয়েন্স এই রেকর্ডটাকে পায়াও গেল, কিন্তু আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে ওরা এটা দেখবে বা শুনবে কিভাবে? ওই সময় তো আর অ্যাডভান্সড পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ছিল না যে কোনো একটা ডিভাইসের মধ্যে কানেক্ট করবে আর সাথে সাথে সবকিছু স্ক্রিনের মধ্যে ভাইসা উঠবে। প্লাস ডিউরেবিলিটিরও একটা ব্যাপার আছে। আমাদেরকে যদি আপনি এখন একটা ভিনাইল রেকর্ড দেন, ওইটার মেকানিজম বুঝতে আমাদের অনেক কষ্ট হবে, গ্রামোফোনও খুঁজতে হবে এইটা বাজানোর জন্য। সেইখানে এলিয়েনরা এইসব কোত্থেকে পাবে আসুন জানি। বিফোর দ্যাট আপনাদের কাছে আমার প্রশ্ন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এলিয়েন্স? এটা কি আদৌ এক্সিস্ট করে? পয়েন্ট টু বি নোটেড, এলিয়েন বলতে বোঝানো হচ্ছে এনি লিভিং অর্গানিজম যেটা পৃথিবীর না। এলিয়েনকে যে থ্যানোস বা জাদুর মতো অনেক পাওয়ারফুল হইতে হবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস টাইপ জিনিসকেও কিন্তু আমরা এলিয়েন বলবো। সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। গোল্ডেন রেকর্ডগুলো আপনি কিভাবে চালাবেন তার জন্য স্পেশাল ইনস্ট্রাকশন এটার কভারের মধ্যেই দেয়া আছে। অ্যালুমিনিয়ামের তৈরি ইউরেনিয়াম 238 এর প্রলেপ দেয়া এই কভারের ইউরেনিয়ামের ক্ষয় থেকে ভবিষ্যতে কোনো এলিয়েন পেয়ে থাকলে জানতে পারবে এর বয়স। গোল্ডেন রেকর্ডের মেসেজ ডিকোড করতে হলে প্রথমে কাভারটা ভালোভাবে এক্সামিন করতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাবে এখানে কিছু সিম্বলস এর মতো ডিজাইন করা, যেমন এই প্রথম সিম্বল দ্বারা বোঝানো হয়েছে গোল্ডেন রেকর্ড কিভাবে প্লে করতে হবে। এখানে ভার্টিক্যাল আর হরিজন্টাল যে লাইনগুলো দেখা যাচ্ছে এগুলো 1 আর 0 নির্দেশ করে বাইনারি নাম্বারের। এই বাইনারি নাম্বারগুলোকে ডেসিমেলে কনভার্ট করলে কিছু বড় বড় নাম্বার পাবো, কিন্তু অ্যাট ফার্স্ট এই নাম্বারগুলো কিন্তু কিছু মিন করে না। এই নাম্বারগুলোর মিনিং বের করতে হলে আমাদের একটা কি দরকার। কি হলো এই সিম্বলটা? এটা হলো হাইড্রোজেন অ্যাটম। একটু ভালো করে খেয়াল করে দেখবেন অ্যাটমের একটা ইলেকট্রনের স্পিন আপ আর একটা ডাউন। এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। প্রতি 10 মিলিয়ন বছরে একবার হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন নিজের স্পিনের ডিরেকশন চেঞ্জ করে। এটাকে হাইপারফাইন ট্রানজিশন বলে। এই টাইমে হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইমিট করে, যার ফ্রিকোয়েন্সি 1420.406 মেগাহার্টজ। ফ্রিকোয়েন্সিকে এই ফর্মুলাতে টাইমে কনভার্ট করলে আমরা পাই 7.04 × 10⁻10 সেকেন্ড। এটা দিয়ে আমরা আগের পাওয়ার ডেসিমেল নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করলে পাবো 3.6 সেকেন্ডস আর 3229 সেকেন্ডস। 3229 সেকেন্ডস হলো রেকর্ডের টোটাল প্লে টাইম, আর প্রতি 3.6 সেকেন্ডসে একটা স্পিন হলে একটা সাউন্ড শোনা যাবে। হোল্ড অন, এটা গেল গ্রিটিংস আর সাউন্ড। রেকর্ডের অন্য পাশে আছে ইমেজেসের ডেটা, যেটাও রয়েছে অডিও ওয়েভ ফরম্যাটে। এবার এই সিম্বলটাতে আমরা দেখতে পারি অডিও ওয়েভের বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করলে হয় 11,845, যেটাকে 7.04 × 10⁻10 দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যায় 8 মিলিসেকেন্ড। অর্থাৎ 8 মিলিসেকেন্ডে একবার এই অডিও ওয়েভ স্ক্যান করলে একটা ইমেজ পাওয়া যাবে। অলসো এই সিম্বল দিয়ে মিন করে 512টা অডিও ওয়েভ একটা ইমেজ ফর্ম করে, আর এভাবে ডিকোড করে ফার্স্ট ইমেজ হবে একটা বৃত্ত। আর লাস্টলি এই সিম্বল দ্বারা 14টি নিউট্রন স্টারের সাপেক্ষে পৃথিবীর অবস্থান বা লোকেশন বোঝানো হয়েছে। এইভাবে গোল্ডেন রেকর্ডে যে শব্দ আছে কিংবা যে ছবিগুলো আছে এগুলোকে ডিকোড করতে পারবে। পুরো ব্যাপারটাই কাইন্ড অফ বাইনারি নাম্বার সিস্টেম দিয়ে বোঝানো হয়েছে। এখন আপনাদের মনে হইতে পারে এটা নাম্বার সিস্টেমেই কেন? আসলে এটা পুরাটাই বিজ্ঞানীদের ধারণার উপরে। যদি কোনো ইন্টেলিজেন্ট স্পিসিস এই রেকর্ডটা পায়াও থাকে, খুব বড় ধরনের সম্ভাবনা আছে ওদের ভাষা আর আমাদের ভাষা সেম হবে না। এইখানে ম্যাথের ল্যাঙ্গুয়েজ ইউজ করার একটা কারণ হইতেছে, যদিও ওদের সাথে আমাদের নাম্বার সিস্টেম কিংবা আমরা যেই ল্যাঙ্গুয়েজে প্রকাশ করি 1, 2, 3
এইগুলা সেম না হইলেও এগুলা দিয়ে আমরা যে কনসেপ্টটা প্রকাশ করি এই ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা বা আইডিয়াটার মিল থাকতে পারে বা এটা ওদের পক্ষে বোঝার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে গোল্ডেন রেকর্ডে গণিতের ভাষায় আমাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু শুধু ইনস্ট্রাকশনগুলো ডিকোড করলেই তো হবে না, এগুলা বাজানোর জন্য প্রপার ইকুইপমেন্টও লাগবে। গোল্ডেন রেকর্ডের ডিস্কের সাথে কার্টিজ আর ডায়মন্ড স্টাইলাস, যেটা একটা নিডলের মতো জিনিস অ্যাড করা আছে। এই স্টাইলাসটা অনেক ইম্পর্টেন্ট, অ্যাজ ডায়মন্ড নিডল দিয়ে গোল্ড প্লেটের ডিস্কটা ড্যামেজ না করে ভালোভাবে প্লে করা যাবে। বা শুধু এগুলোই এনাফ না, টেকনিক্যালি শুধু স্টাইলাস দিয়ে ডিস্ক ঘুরায় রেকর্ড প্লে করা যাবে, বাট আওয়াজ এতটাই আসতে হবে যেটা খুবই অল্প শোনা যাবে। এই জন্য এরকম ডিস্ক বা ভিনাইল রেকর্ডে আর একটা মেইন জিনিস যেটা থাকে সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার, যেটাকে গ্র্যামোফোনের হর্ন বলা হয়। তো প্রপারলি গোল্ডেন রেকর্ড প্লে করার জন্য এলিয়েনদের আরও কিছু জিনিস লাগবে বা প্রসেস ফলো করতে হবে। এগুলো হলো ডিস্কটা ইনস্ট্রাক্টর স্পিডে ঘোরানোর মেকানিজম বা মেশিন, স্টাইলাসটা প্রপারলি প্লেস করা বা ইউজ করা যাতে রেকর্ডের ড্যামেজ না হয়, রেকর্ডের মেকানিক্যাল ভাইব্রেশনকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারার মেকানিজম, অ্যান্ড লাস্টলি ইনস্ট্রাকশন অনুযায়ী ইলেকট্রিক্যাল সিগন্যাল ডিসাইফার করতে পারতে হবে, তাইলেই সাউন্ড আর ইমেজ শুনতে এবং দেখতে পারবে। সো গোল্ডেন রেকর্ডের সাথে নেসেসারি টুলস কিছু দেয়া থাকলেও প্রপারলি প্লে করতে হলে মেনশন টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি লাগবে আর ইনস্ট্রাকশনের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। হ্যাঁ, আই নো আপনারা ভাবতেছেন এই পুরো জিনিসটা অনেক বেশি কনফিউজিং অ্যান্ড হার্ড টু ডিকোড। টু বি অনেস্ট, ইয়েস। তো যে এলিয়েন স্পিসিস এই গোল্ডেন রেকর্ড পাবে তাদেরকে কি লেভেলের বুদ্ধিমত্তা সম্পন্ন হইতে হবে সেটা তো বুঝতেই পারতেছেন। এই ভয়েজার প্রোগ্রাম আর গোল্ডেন ডিস্ক মানব জাতির জন্য মহাবিশ্বে সম্ভাবনার একটি নতুন দ্বার খুলে দিয়েছে। ভিডিওটা শেষ করি কার্ল সেকেন্ডের একটা উক্তি দিয়ে, উই বিগ্যান অ্যাজ ওয়ান্ডারার্স অ্যান্ড উই আর ওয়ান্ডারার্স স্টিল। We have lingered long enough on the shores of the cosmic ocean. We are ready at last to set sails for the stars. The cosmos is all that is or was or ever will be. তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার এই ভিডিওটা অনেক জোস লাগবে, অথবা আপনি এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা। আচ্ছা, ভয়েজার আর গোল্ডেন রেকর্ডের এই পুরা কাহিনীটা নিয়ে আমি অনেক আগে পড়াশোনা করছিলাম একবার, কিন্তু এইবার খুব ভাল লাগলো সিনজয় এটা নিয়ে ফুল একটা ডিটেইলড ভিডিও বানানোর চিন্তা করছে। অ্যান্ড বরাবরের মতোই সিনজয়ের ভিডিওর প্রোডাকশন কোয়ালিটি অনেক হাই থাকে, অনেক কষ্ট করে একটা ভিডিও বানানো হয়। আমি জীবনেও মনে হয় সিনজয় একটা ভিডিওর পিছনে যে পরিমাণ কষ্ট করে আমি পার ভিডিওর পিছনে, অনেক ভিডিওতে এরকম করছি বাট বেশিরভাগ ভিডিওর পিছনে হয়তো এই পরিমাণ কষ্ট করি না। অ্যান্ড খুবই ভালো লাগছে সিনজয়ের সাথে এই ভিডিওটাতে কোলাপ করতে পারে।